শুভেচ্ছা। ক্রিকেট নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিয়মিত আয়োজন হাউজে আতারে আমন্ত্রণ সবাইকে। আপনাদের সাথে রয়েছে আমি রুবাই দিফেন, আর বরাবরের মতো আমাদের সাথে রয়েছেন আমাদের রেজিডেন্ট এক্সপার্ট আতর আলী খান। আতার, শীতটা কেমন মনে হচ্ছে? ইংল্যান্ডের স্মৃতি ফিরে আসছে? ইয়া মনে হচ্ছে তো, বিকজ বেশ ভালোভাবে ঠান্ডা পড়ছে এবং আই ফিল গুড অ্যাকচুয়ালি। সব থেকে ঠান্ডা কোথায় খেলেছিলেন? সব থেকে ঠান্ডা হ্যাঁ ডেনিডেন আই থিঙ্ক। আমরা একটা নর্দার্ন হেমিসফিয়ার, আমরা উই ওয়েন্ট টু প্লে নর্দার্ন ডিস্ট্রিক্ট, একটা ফার্স্ট ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট ছিল বাংলাদেশের পক্ষে, অ্যান্ড নিউজিল্যান্ড ওয়াজ ভেরি কোল্ড। আমরা শীতের সময় সব থেকে বেশি এনজয় করি ক্রিকেট খেলা দেখা। অনেকগুলো ম্যাচ হচ্ছে আতার, কি কি আছে? লট অফ থিংস, অনেক কিছু হচ্ছে। প্রথমে আমাদের ডোমেস্টিকলি টি20 টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট যেটা হচ্ছে সিলেটে খেলা ছিল, এখন ঢাকায় চলে আসছে। আজকে প্রথম খেলা ঢাকার হবে, এবং তার সাথে আনফর্চুনেটলি মুশফিকুর রহিম আমাদের ক্যাপ্টেন, হি লুকস টু বি ইন এ রিয়েলি গুড ফর্ম, বাট একটা ইঞ্জুরি কারণে তার একটা আপডেট আমরা শুনবো। এবং probably arguably the best all-rounder in modern day cricket, Jacques Kallis from South Africa has announced his retirement. It's a huge news. ওটা নিয়ে একটা আপডেট শুনবো। তার সাথে বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল ম্যাচেস আছে, so we've got a lot of things to cover. অনেক কিছু আছে আতার। আমরা শুরু করতে চাই দেশের খবর দিয়ে। বিজয় দিবস টি20 কাপে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান। ম্যাচ শুরু হবে দুপুর 1টায়। দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল 5টায় মাঠে নামবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ইউসিসি বিসিবি একাদশ। দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম দেখায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৭৭ রানে হারিয়েছিল আবাহনী লিমিটেড। টুর্নামেন্টের ওই একটি ম্যাচই জিতেছে মুশফিকুর রহিমের দল। ফাইনাল খেলার আশাটা একেবারেই ক্ষীণ হয়ে গেছে। তার উপর অধিনায়ক মুশফিকুর রহিম খেলবেন না ইনজুরির কারণে। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে জিততে হবে মোহামেডানকেও। দুই বন্ধু সাকিব আর তামিম মুখোমুখি হবেন দিনের দ্বিতীয় ম্যাচে। সাকিবের প্রাইম ব্যাংক রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে, আর দ্বিতীয় স্থানে তামিমের ইউসিবি বিসিবি একাদশ। মোহামেডান আর আবাহনী যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। এ পর্যন্ত সবথেকে বেশি রান করেছেন এনামুল হক। 4 ম্যাচে তার সংগ্রহ 186, যার মধ্যে রয়েছে মোহামেডানের বিপক্ষে 105 রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ 160 রান প্রাইম ব্যাংকের সাব্বির রহমানের। স্ট্রাইক রেট 141.59, 50 দুইটি। টুর্নামেন্টের স্বভাববিরুদ্ধ তামিম ইকবাল 97.27 স্ট্রাইক রেটে করেছেন তৃতীয় সর্বোচ্চ 143 রান। এ পর্যন্ত সবথেকে বেশি উইকেট শিকার করেছেন শুভাশিস রায়। আবাহনীর এই পেসার 4 ম্যাচে নিয়েছেন 9 উইকেট। 3 ম্যাচে 7 উইকেট নিয়েছেন সাকিব। তাইজুল ইসলামও শিকার করেছেন সমান 7 উইকেট। 6টি করে উইকেট নিয়েছেন দেলোয়ার হোসেন, আলামিন হোসেন ও দাওয়ান সাব্বির। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পিঠের ইনজুরির কারণে বিজয় দিবস টি20 কাপ থেকে ছিটকে পড়লেন টাইগার ক্যাপ্টেন মুশফিকুর রহিম। চোট গুরুতর না হলে অন্তত 2 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে মুশফিককে, জানালেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। বিজয় দিবস টি20 কাপে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যাট করার সময় পিঠের মাংসপেশিতে চোট পেয়েছেন আবাহনী লিমিটেডের অধিনায়ক মুশফিকুর রহিম। চোট তেমন গুরুতর না হলেও টি20 কাপে আর খেলা হচ্ছে না টাইগার দলপতির। তবে আসন্ন শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি20-র আগেই সম্পূর্ণ সেরে উঠবেন মুশফিক। এমআরআই পরীক্ষায় ওর মাংসপেশিতে একটা স্ট্রেনের অস্তিত্ব ধরা পড়ে। তো গতকাল আমরা ওকে এক্সামিন করি ঢাকায়। এটা একটা গ্রেড 1 স্ট্রেইন, সো তেমন মারাত্মক কিছুই না। তো আমরা আশা করছি প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে পারলে এবং তার পরবর্তী রিহ্যাব প্রোগ্রামগুলো নিশ্চিত করতে পারলে 2 সপ্তাহের মধ্যেই ও খেলায় ফিরে আসতে পারবে। তো আশা করছি এর প্রভাব শ্রীলঙ্কা সিরিজে পড়বে না। অন্যদিকে চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় শামসুর রহমান। অ্যাঙ্কেলের ইনজুরির কারণে বিজয় দিবস টি20-র কোনো দলেই ছিলেন না তিনি। তবে মুশি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় সুযোগ আসতে পারে এই ব্যাটসম্যানের। শামসুর রহমান শুভ গতকাল আমরা ওকে এক্সামিন করেছি, তো আশা করছি ও কালকে পুরোপুরি সুস্থতা ফিরে পাবে এবং সিলেক্টররা যদি মনে করেন তাহলে কালকে হয়তো ওকে খেলাতে পারে। আশার কথা হলো নতুন করে কেউ চোট না পেলে ওয়ার্ল্ড টি20-তে ইনজুরি মুক্ত ও ফিট এক স্কোয়াড পাবে বাংলাদেশ। নাসির সুলতান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাইগারদের জন্য স্বস্তির খবর, মুশফিকের ইনজুরি ততটা গুরুতর নয়। কথা বলছে আতর আলী খানের সাথে। আতার, আমাদের ক্যাপ্টেনের ইনজুরি তার লোকাল টিমের জন্য তো অবশ্যই একটা সিভিয়ার ব্লো, ন্যাশনাল টিমের জন্য আরো বড় বেশি
ক্ষতিকর হতে পারে যদি ইনজুরিটা আরো একটু গুরুতর হতো। আমাদের যে দেবশিস আমাদের ডক্টর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে উনি কিন্তু বলেছেন কি নট এ ভেরি বিগ ইঞ্জুরি, কিন্তু গুরুত্ব দিতে যাচ্ছেন কি যেহেতু আর্লি স্টেজে তাকে ধরা পড়েছে, সো প্রিকশনারি মেজারের জন্য তাকে সরিয়ে নেওয়া হয়েছে। আই থিঙ্ক দিস ইজ এ গুড মুভ। প্লাস অবভিয়াসলি সে যে টিমে খেলছিল আবানিতে ক্যাপ্টেন্সি করেছিল, সে কিন্তু ভালো খেলছিল, রানও করেছিল, এবং বাংলাদেশ নিড সামান লাইক মুশফিকুর রহিম টু স্টে ফিট, স্পেশালি যে কয়টার খেলা আমাদেরকে ভবিষ্যতে আসতেছে ইন্টারন্যাশনাল গেমসে। সো এই প্রিকশনারি মেজার জন্য তাকে যে সরে নেওয়া হয়েছে, হোপফুলি আশা করছি ইনশাল্লাহ সে সুস্থ হয়ে ফেরত আসবে। আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট বাংলাদেশ টিম উইল বি লুকিং ফরওয়ার্ড টু। আমরা আমাদের দর্শকরা সবাই এটা মনে করবে কি মুশফিকুর রহিম কত তাড়াতাড়ি ফিট হতে পারলে অ্যাভেলেবল ফর সিলেকশন, দ্যাটস হোয়াট উই আর হোপিং ফর। আচ্ছা, আপনি বলেছিলেন যে বিসিবির পক্ষ থেকে এটা একটা গুড মুভ যে তাকে প্রিকশনারি মেজার্স হিসেবে তাকে খেলতে দেওয়া হচ্ছে না, এখন মাঠ থেকে দূরে রাখা হয়েছে। একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে যারা বাংলাদেশের বিগ থ্রি আমরা যাদেরকে বলি, তামিম, সাকিব, মুশফিক, সাথে নাসিরকেও যদি ধরি, যারা সোকল স্টার প্লেয়ার্স বা মূল খেলোয়াড় দলের, তাদেরকে কি আমরা কিছুটা রিজার্ভ রাখতে পারি না? আমরা দেশের বাইরের দলগুলোতে দেখি মাইকেল ক্লার্ককে সব ফরম্যাটে সবগুলো ম্যাচ খেলতে দেওয়া হয় না, অ্যালিস্টার কুক সরিয়ে রাখেন নিজেকে, গ্র্যাম স্মিথ নিজেকে সরিয়ে রাখেন কিছুটা। তো সেই ক্ষেত্রে বিসিবি কি এই পদ্ধতিটা অ্যাডপ্ট করতে হবে? কারণ তারা কিন্তু ঘরোয়া বিপিএল, আইপিএল, ইন্টারন্যাশনাল, ওয়ানডে, টেস্ট মিলে অনেকগুলো ম্যাচ খেলছেন। আমরা যদি কম্পেয়ার করি, আসলে ইংল্যান্ডের কথা বললে, অস্ট্রেলিয়ার কথা বললে, আমরা যদি কম্পেয়ার করি, উই প্রবলি আর দ্য ওয়ান্স, আমাদের দলটা, আমাদের ক্রিকেটিং ফিটিনিটিতে প্রবলি আমরা সবচেয়ে কম খেলা খেলি। ওদেরকে সরানো মানে হচ্ছে কি ওয়ার্কলোডটা, খেলার ওয়ার্কলোডটা কমা দেয়। ইফ ইউর পেস বোলার, আমরা যদি একটা পেস বোলার, রুবুল হোসেনের কথা যদি আমি ধরতে পারি, তো রুবুল হোসেন ইজ এ পেস বোলার, তো ওয়ার্কলোডটা হচ্ছে কি প্রতিদিন কয়টা বল করতে পারবে, কয়টা ওভার বল করা উচিত। এই ওয়ার্কলোডে কিন্তু একটা সিস্টেম আছে, একটা গ্রাফ তৈরি করে দেওয়া হয়, যেখানে টিম ম্যানেজমেন্টে যারা কোচ আছেন, বোলিং কোচ আছেন, ফিজিও আছেন, ডক্টর আছেন, তাদেরকে বলে দেওয়া হয় কি না এর চেয়ে বেশি ওয়ার্কলোড দেওয়া যাবে না। আই থিঙ্ক দে আর গোয়িং অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান। এবং আমি মনে করি না কি আমাদেরকে অন্য দেশের, যেহেতু আমরা দেখতে পাচ্ছি কি অন্য দেশের ওয়ানডে, টি20 এবং টেস্ট ম্যাচ ক্রিকেটের জন্য অনেকজনকে, অনেক প্লেয়ারদেরকে রেস্ট দেওয়া হচ্ছে, তাদেরকে আমাদেরকেও কিন্তু সরিয়ে রাখার দরকার নেই না। কিন্তু তার সাথে এটাও বলা আমার দরকারকে যদি মনে করে, যদি প্রয়োজন আমরা মনে করি কি একটা ওয়ার্কলোড বেশি যাচ্ছে, যদি আমি মুশফিকের কথা বলি, বিকজ ইজ এ কিপার, কিপারকে ওয়ার্কলোড না অনেক বেশি, এবং হি ব্যাটস ইন দ্য টপ অর্ডার, 4-5 ব্যাটিং করে। সো আমি যদি প্লাস ক্যাপ্টেন, ইটস এ মেন্টাল, এটা অবভিয়াসলি ফিজিক্যালের সাথে মেন্টালি অনেক কিছু দরকার এখানে। তারা যদি মনে করে, সিলেক্টর যদি মনে করে, তারা যদি মনে করে, টিম ম্যানেজমেন্ট যদি মনে করে তাকে একটু রেস্ট দেওয়া দরকার, তাহলে আই থিঙ্ক হি ডিজার্ভস আ লিটল বিট অফ মোর রেস্ট দ্যান এনিবডি এলস। বাট হ্যাভিং সেড দ্যাট, আমরা তারপরে কিন্তু এত বেশি খেলা খেলি না। হ্যাঁ, একটা টি20 খেলা এখন আমাদের বিজয় দিবসের খেলা হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে, বাট ভবিষ্যতে কিন্তু ইউ নিড টু ফাইন টিউন ইউর প্লেয়ার্স এন্ড মেক শিওর দ্যাট ইন্টারন্যাশনাল ম্যাচে 100% ফিটনেস আমার দরকার। আপনার টি20 টুর্নামেন্টের কথা বলছিলেন, এখন পর্যন্ত যা দেখেছেন লুকড গুড, পারফর্মাররা যারা পারফর্ম করেছেন, নতুন বেশ কিছু নাম উঠে এসেছে ব্যাটিং এও বোলিং এও, কেমন লাগছে বাংলাদেশের ফিউচার প্রসপেক্ট? এদের ন্যাশনাল টিমে কাউকে দেখছেন? নিশি, আমরা প্রথম কথা আনামুল বিজয়ের কথা বলবো, বিকজ তাকে নিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল বেশ অনেক এক্সপেরিমেন্ট করেছে। খুলনাতে কিন্তু সে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা 100 করেছে, কিন্তু তারপরে আমরা কিন্তু ওই গ্লিমার অফ হোপ একটা কথা আছে না, আশা দেখিয়েছে কিন্তু আর পাচ্ছি না কিছু। বাট এই টুর্নামেন্টে আবার আশা দেখতে পাচ্ছি। হি ইজ গট 100 ইন টি20 গেম, একটা 30-40 করেছে। হি ইজ রাইট নাও 183 রান করে সে কিন্তু নাম্বার 1 ব্যাটসম্যান এই মুহূর্তে টুর্নামেন্টে। সো দিস ইজ এ গুড সাইন। আরেকটা ছেলে যেটা আমি সবসময় মনে করি, আই অ্যাকচুয়ালি ওয়ার্ক উইথ হিম, আমি যখন দুরন্ত রাশিয়াতে কাজ করেছিলাম, সেটা হচ্ছে শাবির রহমান। হি ইজ বিন অ্যান আউটস্ট্যান্ডিং প্লেয়ার, নট এজ এ বোলার, এজ এ ব্যাটসম্যান, হি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং ব্রিলিয়েন্ট ফিল্ডার অ্যাজ ওয়েল। সেও কিন্তু রান করছে, উইচ ইজ এ ভেরি গুড সাইন, পজিটিভ সাইন। সো এই 2-3টা জিনিসের ক্ষেত্রে আমার বাংলাদেশকে পক্ষে থেকে পজিটিভ সাইন। তামিম ইকবাল আমাং দ্য রানস, সাকিবুল হাসান একটা খেলায় 4টা উইকেট নিয়ে 6টা উইকেট নিয়েছে, 50 রান করেছে। আলামিন একটা ওভারে 5টা উইকেট নিয়েছে। সো দেয়ার আর লট অফ পজিটিভস হিয়ার। বাট তার সাথে আমি এটা বলতে চাইবো, মুশফিকুর রহিমও কিন্তু রান করেছে, তার সাথে এটা বলতে চাইবো যে অন্য প্লেয়াররা যারা আছেন, যারা আমরা ওয়ানডে সিরিজে কয়েকদিন আগে আমরা দেখেছি, ইমরুল কাসিম ওয়াজ অ্যামং দ্য রানস, ডোমেস্টিক ক্রিকেটে রান করেছে, রান করতে পারছে না। জুনিয়র সিদ্দিকীর আমরা নাম আমি এখনো স্কোর বোর্ডে দেখতে পারি নাই। আই থিঙ্ক দে নিড টু টেক লিটল বিট অফ রেসপন্সিবিলিটি এজ ওয়েল। নাসির হোসেন স্টিল নট অ্যামং দ্য রানস, হয়তো সুযোগ পাচ্ছে না ব্যাটিং করার জন্য। সো দিস আর দ্য প্লেয়ার্স, আমি যেটা মনে করি তাদেরকেও কিন্তু একটু এগ্রেসিভলি ক্রিকেট খেলতে হবে, প্লাস সুযোগ পেলে ইউ নিড টু পারফর্ম, উইচ উইল স্টিল বি এ গুড সাইন। আমরা জানি যে টুর্নামেন্টটা সিলেটে শুরু হয়েছিল, নতুন একটা পিচে, নতুন একটা কন্ডিশনে।
আপনি কন্ডিশনটা, স্টেডিয়ামটা, ভেন্যুটা কেমন দেখলেন, পিচ কেমন দেখলেন? বোলিং কন্ডিসিভ পিচ, আপনি যেরকম সবসময় এই প্রোগ্রামে Yeah, there বলেন was a যে little bit in for the bowler. যে আমার মানে সৌভাগ্য হয়নি, আমি সিলেট যেতে পারি না পার্সোনাল রিজনের জন্য, আমার যাওয়ার কথা ছিল। বাট যেটা আমি মুশফিকের সাথে কথা বলেছি, আমি সাকিবের সাথে কথা বলেছি, আমি জিজ্ঞেস করেছি যে তোমাদের কেমন লাগছে, বলে অথবা এখানে কিন্তু পিচের মধ্যে কিছু বোলারদের জন্য কিছু একটা আছে, আউটফিল্ডটা আরেকটু ফাস্ট হলে হয়তো বা আরো বেশি রান করতে পারতাম। বাট পিচের যদি বোলারের কিছু যদি সুবিধা থাকে তাহলে ব্যাটসম্যানকে একটু স্ট্রাগল করতে হবে, উইচ ইজ এ গুড সাইন। আমি মনে করি এই ধরনের পিচ যদি থাকে তাহলে ব্যাটসম্যানের টেকনিক এবং টেম্পারমেন্টটা একটু ডিফারেন্ট করতে হবে। এলিয়েন কন্ডিশন মনে হয় বিদেশে গিয়ে খেলা হচ্ছে। সো আই থিঙ্ক দিস ওয়ে অফ গোয়িং অ্যাবাউট অর গোয়িং ফরওয়ার্ড আই থিঙ্ক ইজ দ্য রাইট ওয়ে। আমরা শো শুরুর আগে কথা বলছিলাম যে একটা নতুন ভেন্যুতে স্ট্যান্ডগুলো দেওয়া হয়েছে 10,000 কিংবা 15,000 থেকে 20,000 ম্যাক্সিমাম ক্রাউডের জন্য। বাংলাদেশের মধ্যে একটা ক্রিকেট ক্রেজি নেশনের জন্য আমাদের দেশে সব থেকে বড় ভেন্যুতে 30,000 ক্যাপাসিটি, 24-25,000 শেরেবাংলায়, জি মিরপুরে। এই কথা বলার সাথে সাথে হঠাৎ করে একটি কথা চিন্তা হচ্ছে কি, যদি আমরা এমসিজি বক্সিং ডে প্রথম দিনের টেস্ট ম্যাচ দেখে ওয়ার্ল্ড রেকর্ড ক্রাউড মোর দ্যান 91,000 পিপল ছিল। আমি আশা করব বাংলাদেশে যেহেতু তারা চিন্তা ভাবনা করছে আরো বেশি ভেন্যু হবে, আরো মাঠ চাই, আমরা অবশ্যই চাই আমরা মাঠ, এবং আমরা যদি ভবিষ্যতে কোনো মাঠ দেখতে চাইতে গেলে আমি চাইবো কি অন্তত 50,000 প্লাস স্টেডিয়াম একটা গ্রহণ করার দরকার আমি মনে করি। সো দ্যাট এটা কিন্তু শুধু আশা দিচ্ছে না আমাদের খেলোয়াড়দের প্লেইং ইন এরিনা যেখানে 50,000 মানুষ দেখতে পারবে, বাট 50,000 মানুষ এসে যে দেখতে পারবে খেলাটাতে যে বিরাট ব্যাপার। লেটস সি ওয়েদার ইটস আমরাও অপেক্ষা থাকলাম। আর এমসিজির কথা বলছিলেন, রেকর্ড ক্রাউডের কথা বলছিলেন, সেগুলো নিয়ে কথা বলবো, তা একটা ব্রেক নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। অ্যাশেজ, পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজ এবং সাউথ আফ্রিকা ইন্ডিয়া সিরিজ সব নিয়ে ফিরছি একটু পরে। হাউজার আতারে আমন্ত্রণ আবার সবাইকে। আপনাদের সাথে রয়েছে রুবাইদ ইফতেখার। ডারবানে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি সাউথ আফ্রিকা ও ভারত। এই ম্যাচ খেলেই বর্ণাঢ্য ক্যারিয়ারকে বিদায় জানাবেন তারকা অলরাউন্ডার জ্যাক কালেস। তবে সীমিত ওভারের ক্রিকেটে দেখা যাবে তাকে। সাউথ আফ্রিকার হয়ে 2015 বিশ্বকাপে খেলতে যান তিনি। বছরের শেষে এসে আরো একজন ক্রিকেট গ্রেটের বিদায় খবর শুনল ক্রিকেট বিশ্ব। ভারতের বিপক্ষে ডারবান টেস্টেই সাদা পোশাকে শেষবারের মতো দেখা যাবে সাউথ আফ্রিকার সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন ক্যালিস। হঠাৎ করেই নেয়া এই সিদ্ধান্তে অবাক সবাই। সিদ্ধান্ত নেওয়াটা বেশ সহজ ছিল না, বিশেষ করে সামনে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই। দল অনেক ভালো অবস্থায় আছে, কিন্তু আমার মনে হয় এই ফরম্যাটে আমার অবদান আমি রেখে ফেলেছি। তবে ভক্তদের হতাশ করছেন না ক্যালিস। রঙিন পোশাকে ঠিকই থাকছেন আরো অনেক দিন। একে আমি বিদায় হিসাবে দেখছি না। যদি ফিট থাকি ও পারফরমেন্স ধরে রাখতে পারি তাহলে 2015 বিশ্বকাপে অবদান রাখতে চাই। জয়ের জন্য আমি এখনো ক্ষুধার্ত। 1995 সালে ডারবানেই অভিষেক হয় জ্যাক ক্যালিসের। এরপর একে একে খেলে ফেলেছেন 165টি টেস্ট, 55.12 গড়ে রান করেছেন 13,174, সেঞ্চুরি করেছেন 44টি, হাফ সেঞ্চুরি 58টি, সর্বোচ্চ 224 রান নিয়ে দ্বিশতক আছে 2টি। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার, উইকেট নিয়েছেন 292টি, 5 উইকেট নিয়েছেন 5 বার। সাউথ আফ্রিকান ক্রিকেটের প্রধান হারুন লর্গা তো বেশ অবাক এই সিদ্ধান্তে। ক্যালিসকে রক অফ জিব্রাল্টার উপাধি দিয়েছেন তিনি। এই মুহূর্তে আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিং এ 3 নম্বর আছেন ক্যালিস। আমিরুল বাপ্পি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে অ্যাশেজ প্রসঙ্গ। মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন ব্যাট করছে ইংল্যান্ড। শেষ খবর পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ছিল 6 উইকেটে 174 রান। নিজেদের প্রথম ইনিংসে 204 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। 9 উইকেটে 164 রান নিয়ে দিনের খেলা শুরু করে স্বাগতিক দল। নেথান লায়নকে নিয়ে শেষ উইকেটে জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন ব্র্যাড হ্যাডেন। তাদের ব্যাটেই 200 ছাড়াই অজিদের স্কোর। হাফ সেঞ্চুরি তুলে নেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। 65 রানে অপরাজিত থাকেন হ্যাডেন। লায়নের ব্যাট থেকে আসে 18, জেমস অ্যান্ডারসন 4টি ও স্টুয়ার্ট ব্রড 3 উইকেট নেন। আবুধাবিতে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে 2 উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। 233 রানের টার্গেটে 2 বল বাকি থাকতে 8 উইকেট হারিয়ে পৌঁছে যায় লঙ্কানরা। মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন কুশল পেরেরা ও তিলক রত্ন দিলশান। তবে বড় ইনিংস গড়তে পারেনি কেউই। পেরেরা করেন 47 আর দিলশানের ব্যাট থেকে আসে 45। এরপর আর কোনো জুটি গড়তে পারেনি লঙ্কানরা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত ম্যাচ সেরা দীনেশ চান্দিমালের অপরাজিত 64 রানের ইনিংসে 2 বল বাকি থাকতে জয় নিশ্চিত হয় শ্রীলঙ্কা। এর আগে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 49 ওভার 3 বলে 232 রানের সবকটি উইকেট হারায় তারা।
ক্রিকেটের অনেকগুলো খবর, কথা বলছি আতার আলী খানের সাথে। আতার, অনেক কিছু হচ্ছে ক্রিকেট ওয়ার্ল্ডে রাইট নাও, বাট গত এক সপ্তাহে সব থেকে বড় নিউজ ছিল প্রবাবলি জ্যাক ক্যালিসের রিটায়ারমেন্ট। ওয়ান অফ দ্য মডার্ন গ্রেটস, নো ডাউট। তাকে ব্যাটসম্যান হিসেবে এবং বোলার হিসেবেও কিন্তু অল টাইম গ্রেটদের তালিকায় ফেলা যায় আলাদা করে। He's a modern day cricket, definitely the best all-rounder in modern day cricket. But overall, যদি আমি ওকে ওর স্ট্যাটিস্টিক্সটা দেখেও, সেটা কিন্তু the closest is Sir Garfield Sobers from West Indies. 93-95 টেস্ট ম্যাচ খেলে he scored 8,000 runs, 235 wickets. But তার career is unbelievable. Jacques Kallis, Rock of Gibraltar, that's what someone said that other day. 13,000 রান in টেস্ট ম্যাচ ক্রিকেট, 44টা 100 টেস্ট ম্যাচ 100, 11,000 রান ওয়ানডে ইন্টারন্যাশনাল ওয়ানডে ন্যাশনাল রানস, more than 200 wickets, 295 wickets in test match cricket, plus 200 catches in test match cricket. So what else you expect from a player? আর কি চাইবো আমরা? হয়তো আমরা হয়তো ওকে আরো দেখতে পারতাম কি আরো বেশ কয়েকটা 100 করতে পারতো কি পারতো না, বাট অ্যাজ এ পার্সন হি ইজ জাস্ট বিন এ ভেরি হাম্বল পার্সন। খুব নিজের বেশি প্রকাশ করে না, ইউ ডোন্ট হিয়ার হিম সে লট অফ স্টাফ, অ্যান্ড সে কিন্তু ডিসাইড করেছে কি কিন্তু আমি এই বছরের শেষের দিকেই কিন্তু আমি রিটায়ারমেন্ট করবো। হি ইজ নট থিঙ্কিং বিয়ন্ড দ্যাট, এবং যা দেওয়ার আছে তার চেয়ে বেশি দিয়ে দিয়েছে। গ্রেম স্মিথ, দ্য ক্যাপ্টেন অফ সাউথ আফ্রিকা, মেড এ ভেরি ভ্যালিড পয়েন্ট, বলে আমরা কিন্তু মিস করবো, আমরা কিন্তু আরো চেয়েছিলাম জ্যাক কালিসের কাছে, বাট উই উইশ হিম অল দ্য বেস্ট। অ্যাবসলুটলি ব্রিলিয়েন্ট প্লেয়ার, আমাদের এরাতে আমরা তাকে দেখতে পেরেছি, ভেরি ভেরি লাকি, এক্সেলেন্ট প্লেয়ার। আতার, জ্যাক কালিস চলে যাচ্ছেন এই সিরিজটা শেষে, সাউথ আফ্রিকা এমন কি কাউকে পেয়েছেন যে প্রপার অলরাউন্ডার? কারণ আমরা দেখি সাউথ আফ্রিকা সবসময় যে জেপি ডুমিনির মতো কিংবা ওয়েইন পার্নেলের মতো প্লেয়ারদের দিয়ে বিটস এন্ড পিসেস কাজ চালাচ্ছে। স্ট্রাগলিং উইথ অলরাউন্ডার, বাট ওয়ান ডেতে আমরা ডিকককে দেখেছি, কুইন্টন ডিকক, হি ইজ বিন আউটস্ট্যান্ডিং, কিন্তু অলরাউন্ডার হিসাবে আই ডোন্ট থিঙ্ক সো এই মুহূর্তে তারা কাউকে পাচ্ছে। হয়তো বা ডোমেস্টিক ক্রিকেটে হয়তো বা কারোর উপর নজর থাকতে পারে, বাট টু রিপ্লেস অর দ্য ফিল ইন দ্য হিউজ বুটস লেফট বাই জ্যাক কালিস উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট, অনেক কষ্ট হবে। অলরাউন্ডারদের নিয়ে লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে আতার, এখনকার ওয়ার্ল্ড ক্রিকেটে জ্যাক কালিসের মতো একদম কোয়েন্টেসেনশিয়াল অলরাউন্ডার, যা বল হাতেও একজন বোলার হিসেবে খেলতে পারবেন, ব্যাট হাতেও ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন, এরকম কয়জন আছেন? ডিফিকাল্ট, ভেরি আমরা যদি দেখি অলরাউন্ডার হিসাবে পেস বোলিং, ড্যানিয়েল ভেটার কিন্তু রিটায়ারমেন্টে যান, সেটা আমি বলছি, পেস বোলিং অলরাউন্ডারের কথা বলছি। আই এম নট টকিং অ্যাবাউট দ্য স্পিনিং অলরাউন্ডার। সাকিব আল হাসান ইজ দ্য গ্রেট এক্সপোনেন্ট অফ স্পিনিং বল অলরাউন্ডার, রাইট এট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। বাট যদি আমরা দেখি কি পেস বোলিং অলরাউন্ডার, ইটস ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট, যা ব্যাট করে মিডল অর্ডার or লোয়ার অর্ডার and he can bowl and take wickets, very rare names, you often won't find anybody যে ওই ধরনের কাজ করে। যে যারা খেলছেন তারাও কিন্তু রেগুলার খেলতে পারছেন না, কনসিস্টেন্ট ক্রিকেট খেলতে পারছেন না। আতার, কনসিস্টেন্টলি আমরা দেখলাম যে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে প্রেসারে রেখেছে, আবারও দেখলাম যে 6 উইকেট চলে গেছে 174 রানে, 200 রানের লিড আছে অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের অস্ট্রেলিয়ার এগেইনস্টে। এই টেস্টে অস্ট্রেলিয়া ফেভারিট থাকছে মনে হয় না, আই ডোন্ট থিঙ্ক সো। আমরা কিন্তু যখন আমরা জানি কি 2009-তে মনে হয়, 2009 না 2006-তে লাস্ট অ্যাশেজ জিতেছিল অস্ট্রেলিয়া, এবং তার আগে যে কয়টা সিরিজ জিতেছে, আফটার দে ওয়ান দ্য সিরিজ, যখনই তারা সিরিজ জিতে তারপরে টেস্ট ম্যাচটা হেরে যাচ্ছে। এবং আমি কিন্তু এটা বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম এবং কথা বলছিলাম যে অস্ট্রেলিয়া ইজ ওয়ান দ্য সিরিজ, বাট আই হ্যাভ এ ফিলিং দ্যাট দ্য নেক্সট টেস্ট ম্যাচ তারা হেরে যাবে। ইট সিমস বিকজ এই মুহূর্তে 200+ ইজ স্টিল এ লট অফ লিড। কেন মনে করি? বিকজ দ্য বল ইজ ডুইং এ লিটল বিট, ইটস নট ভেরি ইজি টু ব্যাট, ব্যাটিং এর জন্য একটু কষ্ট হচ্ছে, ব্যাটসম্যানরা রান করতে পারছে না, সো ইটস গোইং টু বি ডিফিকাল্ট ফর অস্ট্রেলিয়া টু স্কোর দোজ রানস। সো কুইক কল, অস্ট্রেলিয়া না ইংল্যান্ড? ইংল্যান্ড। আমরা ওয়েট করবো আতাহার আপনার রেজাল্ট দেখার জন্য। অ্যাজ ইউজুয়াল, হ্যাভিং ইউ ইজ এ প্লেজার। থ্যাংক ইউ। কথা বলছিলাম আতার আলী খানের সাথে, দেখছিলেন হাউজ এট আতার। দেখা হবে আগামী সপ্তাহে, আবার কথা বলবো ক্রিকেট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।